স্বাগত বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগ চ্যানেল। দেখুন চন্দ্রমল্লিকাগুলো ফুল ফুটে গেছে। যে গাছগুলোকে আমি কাটিং অবস্থা থেকে প্রতিস্থাপন পর্যন্ত আপনাদের দেখিয়েছিলাম, অবশ্য তখন একটা টবেই আমি 4খানা কাটিং গাছ প্রতিস্থাপন করেছিলাম। তারপর সেই 4খানা গাছগুলোকে আমি আলাদা আলাদা করে আলাদা টবে প্রতিস্থাপন করেছি। আর কিভাবে যত্ন করেছি যে এক একটা ছোট ছোট টবে বা ছোট ছোট গাছে এতগুলো করে ফুল হয়েছে। তো চলুন বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। শীতের একেবারে শুরু থেকেই চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করে একেবারে শীতের শেষ পর্যন্ত এই ফুল ফুটতে থাকে। তারপরও কিন্তু পরের সিজনের জন্য এই মাদার গাছের গোড়া থেকেই আবার নতুন নতুন চারা হয়। তো এইভাবে বছরের পর বছর একটা গাছ থেকেই বারবার চারা পাওয়া যায়, বা আমি যেভাবে ডাল কাটিং করে এই চারাগুলো তৈরি করেছি সেইভাবেও কিন্তু নতুন চারা পাওয়া যায়। তবে একেবারে শীতের শুরুতে যে গাছগুলো থেকে ফুল ফুটতে শুরু করেছিল সেই গাছগুলোর এখন কিছু কিছু অংশ ঝিমিয়ে গেছে, শুকনো ফুল শুকনো পাতা রয়েছে। মোট কথা গাছের সৌন্দর্য কিন্তু একটু কমে গেছে। তাই আমি সিজনের মাঝখানে আবারও নতুন গাছ বসালাম, তাহলে শেষ পর্যন্ত বা সিজনের শেষ দিন পর্যন্ত বাগানের টাটকা চন্দ্রমল্লিকা গাছে একেবারে তাজা ফুল দেখতে পাবো। আপনারা জানেন আমি কিভাবে কিচেন ওয়েস্ট দিয়ে লিকুইড জৈব সার আর মিশ্র জৈব সার বানিয়ে থাকি। তো সেই লিকুইড সার বা মিশ্র জৈব সার দিয়েই কিন্তু চন্দ্রমল্লিকারও যত্ন করেছি। তো এই ভিডিওতে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডাল কাটিং চারাগুলো আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে। আজ আমি একবার একই টবে এই চারাগুলোর প্রতিস্থাপনের পরবর্তী সময় থেকে আপডেট দেব। আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। সানলাইটে আনার আগে পর্যন্ত চারাগুলোকে একই টবে খুব সাধারণ মাটিতে রেখেছিলাম, আর যখন উপর থেকে জল শুকিয়ে গেছিলো তখন অল্প অল্প জল দিয়েছিলাম। তো আজকে 7-8 দিন পর এই চারাগুলোকে আমি আলাদাভাবে নতুন টবে প্রতিস্থাপন করব। তো আলাদাভাবে নতুন টবে প্রতিস্থাপন করার আগে চারাগুলোতে একটু জল দিয়ে নিতে হবে। তাহলে কি হবে, চারাগুলো তোলার সময় মাটিগুলো ঝুরঝুরে হয়ে পড়ে যাবে না, খুব ভালোভাবে শেকড় শুদ্ধ জড়িয়ে থাকবে। তো তাই আমি একটু জল দিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা জানেন তুষার আমাকে অনেক হেল্প করে দেয়, তো আজও দিচ্ছে। চারাগুলো তোলার সময় খুবই সাবধানে তুলতে হবে যাতে কোনো চারাই শেকড় ছিঁড়ে না যায়, কারণ নতুন মাটিতে চারাগুলো বসানোর পর কিন্তু শেকড় যদি ছিঁড়ে যায় তাহলে অ্যাডজাস্ট হতে হতে অনেকটাই সময় লেগে যাবে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে শীতের শুরুতেই আমি অনেক টব রেডি করে ফেলেছি। তো সেখান থেকেই আমি 4টে চন্দ্রমল্লিকার জন্য 4টে টব নিয়েছি। তো এই টবগুলোর মধ্যে কিন্তু বেশি একটা জৈব সার মেশানো নেই এখনও, কারণ ছোট ছোট চারা প্রতিস্থাপন করব এই টবগুলোর মধ্যে। তো এখানে শুধু কম্পোস্ট সার মিশিয়েছি, আর বালি মিশিয়েছি মাটির সাথে, আর পরিমাণ মতো ফাঙ্গিসাইড মিশিয়ে রেখে দিয়েছি। তো সেখান থেকে 4টে টব এনেছি, 4টে চন্দ্রমল্লিকা আমি এর মধ্যে প্রতিস্থাপন করব। তো নতুন টবে চন্দ্রমল্লিকাগুলো যখন আরেকটু অ্যাডজাস্ট হয়ে যাবে, মোটামুটি 10-12 দিন পর থেকে আমি খাবার দিতে শুরু করব। তো লিকুইড খাবার মিশ্র খাবার দুটোই কিন্তু দিতে হবে এই গাছগুলোতে। তো বন্ধুরা, এখানে একটা কাটিং ডাল কিন্তু খুবই ছোট, এখান থেকে ভালোভাবে শেকড় হয়নি এখনও, সেই জন্য এটাকে আবারও এখানে রেখে দেওয়া হলো। এটা আরেকটু শেকড় হলে পরে আলাদা টবে প্রতিস্থাপন করতে হবে। কোনো চারার প্রতিস্থাপনের পর কিন্তু মাটিটা খুব ভালোভাবে চেপে দিতে হয় যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে, আর টবের মাটিটা ভালো করে জল দিয়ে পুরোপুরি ভিজিয়ে দিতে হয়। তো বন্ধুরা, আমরা যারা গাছ লাগাই বা গাছের যত্ন করি তারা কিন্তু এর সবই জানি, তবুও এই টিপসগুলো একটু মনে রাখা দরকার। অনেক সময় আমরা ভুলে যাই এগুলো করতে, তাতে করে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা, এটা আমার আরেকটা পুরনো মাদার গাছ। তো এই গাছটা থেকে অনেক ফুল ফুটেছিল এবার। তো গোড়ার দিকে টবের মাটিতে কিন্তু নতুন নতুন চারা হয়ে গেছে, যার জন্য গাছটা উপরের ডালগুলো কিছুটা শুকিয়ে গেছে। তো শুকনো ডালটা কিছুটা কাটা অংশ জুড়ে ছেটে দিতে হবে, না হলে কিন্তু ডালটা শুকনো হতে হতে একেবারে গোড়া পর্যন্ত চলে যাবে। চারাগুলো বসানোর কিছুদিন পর দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের খোল ভেজানো জল।
আর সর্ষের খোল কীভাবে ব্যবহার করতে হয় আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলে দিয়েছি। তো সর্ষের খোল কিন্তু 1 লিটার জলে 1 মুঠো পরিমাণ ভেজাতে হয়। তারপর 5-7 দিন এটা ভিজিয়ে রাখার পর এর মধ্যে আরও 5 লিটার মতো জল মিশিয়ে খুবই পাতলা করে গাছের মাটিতে ব্যবহার করতে হয়। এটা আবার পরিমাণে বেশি হয়ে গেলে গাছের খুব ক্ষতি হয়ে যায়, সেজন্য এটা খুব পাতলা করে ব্যবহার করতে হয়, তাতে কোনো অসুবিধে নেই। বন্ধুরা, সর্ষের খৈলের ব্যাপারে অনেকেই হয়তো জানি। সর্ষের থেকে সর্ষে তেল নেবার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে সেটাই দলা আকারে বা গুঁড়ো আকারে বাজারে কিনতে পাওয়া যায়। তো এতে অন্যান্য উপাদানের সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা নাকি গাছকে হেলদি করতে সাহায্য করে, প্রচুর কলি বা ফুল ফোটাতেও সাহায্য করে। আপনারা গাছের গ্রোথ বুঝে এটা ব্যবহার করবেন। এই লিকুইডটা ব্যবহার করার পর টবের চন্দ্রমল্লিকা গাছগুলো খুব সুন্দরভাবে ব্রাঞ্চ হলো আর কলি ও ফুলে ভরে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে অনেকগুলো করে কলি হয়েছে। তো এটা মাসে একবার করে দেওয়া যাবে, বেশি দেবেন না। ফুল ফুটে যাবার পরও আমি আরেকবার দিয়ে দিচ্ছি, তাতে করে ফুলের সাইজগুলো আরও বড় হবে। বন্ধুরা, আপনারাও কোনো গাছ লাগিয়ে ধাপে ধাপে গাছের চাহিদা বুঝে বুঝে এইভাবে যত্ন করবেন। আমার চন্দ্রমল্লিকা গাছগুলো পুরো সানলাইটে বসানো আছে, তো হয়তো সেই কারণেই কোনো পোকামাকড়ের আক্রমণ কিন্তু হয়নি এখনও। তবুও অনেক সময় দেখা যায় চন্দ্রমল্লিকা পাতার উল্টো পাশে কালো কালো এক ধরনের ছোট ছোট পোকা আক্রমণ করে, পাতায় করে অথবা ফুলেও কিন্তু এই পোকাটা আক্রমণ করে। তো আমি কি করেছি, আমার যে পাতাটার মধ্যে এরকম পোকা কালো কালো পোকাগুলি দেখা যাচ্ছিল, আমি কিন্তু সেই পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছি। যেহেতু আমি এগুলোর মধ্যে কোনো স্প্রে করতে চাই না, এই ফুলগুলোর মধ্যে কোনো স্প্রে করতে চাই না, তাই আমি যেই পাতাগুলোর মধ্যে সেই পোকাগুলো আক্রমণ করেছিল সেই পাতাগুলো কিন্তু আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এভাবে দুবার দিয়ে দিলাম। একবার সর্ষের খোল ভেজানো জল দিয়েছি, তারপরে কিন্তু সবজির খোসা ভেজানো পচা জল দিয়েছি। তাতে করে দেখুন ফুলের কালারগুলো খুব সুন্দর হয়েছে, একদম টকটকে কালার হয়েছে আর ফুলগুলো সম্পূর্ণ ফুটেছে। এরকম না যে অনেক সময় এরকম হয় যে কলি অবস্থায় ফুলগুলো ভালো করে ফুটতে চায় না, কিছু কিছু পাপড়ি হয়তো কুকড়ানো থেকে যায়। তো আমার ফুলগুলো কিন্তু সবগুলো খুব সুন্দরভাবেই ফুটে গেছে। আর প্রত্যেকটা টবেই আমি যথেষ্ট মাটি প্রথমবারই দিয়ে দিয়েছি, এরপর হয়তো আর মাটি দেওয়ার দরকার পড়বে না। তো লিকুইড খাবার দুটো দিয়ে গেলেই চলবে। মাসে একবার করে সর্ষের খোল ভেজানো জল আর সপ্তাহে 2 দিন করে সবজির খোসা ভেজানো পচা জল দিতে হবে, আর অন্যান্য সময় শুধু জল দিতে হবে। তো জলের ব্যবহারটা একটু বুঝে বুঝে করতে হবে। এখন যেহেতু শীতকাল, বৃষ্টি একেবারেই হয় না, কোনো কোনো দিন হয়তো প্রচণ্ড রোদের তাপ থাকে, তো সেদিন জলটা সকালে দিতেই হবে। আর কোনো কোনো দিন হয়তো কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকে, তখন হয়তো টবের মাটি হয়তো ভেজাই থাকে, তো তখন কিন্তু জলটা একটু কম করে দিতে হবে। কারণ চন্দ্রমল্লিকা বেশি জল পছন্দ করে না, বেশি জল হলে কিন্তু এর শেকড় পচে যেতে পারে। তো বন্ধুরা, এই টবগুলো থেকে একদিকে উপর থেকে ফুল ফুটে যাচ্ছে আর নিচ থেকে কিন্তু চারা হয়ে যাচ্ছে। ওই দেখুন ছোট্ট একটা চারা দেখা যাচ্ছে, এটা কিন্তু শেকড় থেকে চারা হয়েছে। এইভাবে কিন্তু এই প্রত্যেকটা টবেই শেকড় থেকে নতুন নতুন চারা হবে। তা ফুল ফোটা কমপ্লিট হয়ে গেলে আমি এই ডালগুলো গোড়া ঘেঁষে কেটে দেবো, তাতে করে যে ব্রাঞ্চগুলো দেখা যাচ্ছে বা যে চারাগুলো দেখা যাচ্ছে মাটিতে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হতে থাকবে সামনের বছরের জন্য। তবে বন্ধুরা, যখন ফুল ফোটা কমপ্লিট হয়ে যাবে চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিন্তু অবশ্যই শেডের মধ্যে রাখতে হবে, কারণ এই সামনের বারের ভরা বর্ষা যদি চন্দ্রমল্লিকার উপর দিয়ে যায় তো চন্দ্রমল্লিকা কিন্তু পচে যাবে, একটা শেকড় পর্যন্ত থাকবে না। তো সেই জন্য শীতের শেষে সামনে যে বর্ষার সিজনটা আসবে তার আগে কিন্তু চন্দ্রমল্লিকাকে একটা শেডের মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা আমার পাশে থাকছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই আমার পাশে আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিও সবার আগে আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনি লাইক করে দেবেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, হয়তো কাউকে শেয়ার করে দিলেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।